সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় জিডি এবং নিরাপত্তা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন জাতীয় সংসদের সদস্য জনাব টিপু মুন্সি এমপি, সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, এবং রয়েছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জনাব কাশেম হুমায়ুন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি, আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে। এছাড়া SMS অথবা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানে আপনারা অংশ নিতে পারবেন। আমরা প্রথমেই যেটা দেখে নেই, এখন পর্যন্ত যে শিরোনাম সেগুলো একটু দেখে নিই, আমরা আলোচনা শুরু করব। আবারও হোয়াইট ওয়াশ উৎসব, শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে 61 রানে হারালো টাইগাররা, আনন্দ উল্লাসে মাতল বাংলাদেশ। অস্বীকারের 1.5 ঘন্টা পর উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর, জানালেন সাজা শেষ হয়েছে তার। জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সংসদে প্রধানমন্ত্রী। জঙ্গিদের জামিন বিষয়ে অপরাধের মাত্রা বিবেচনার আহ্বান। বাংলাদেশে বিদেশিদের উপর আরও হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের, উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়নও। যৌথ কমিশনের সভায় আশ্বস্ত করল বাংলাদেশ সরকার। এবং কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পথে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে ফ্রান্সের মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি সই। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা আজকে আলোচনা শুরু করতে চাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, আপনাকে দিয়ে, নিরাপত্তা বিশ্লেষক দিয়ে আজকে আমাদের আলোচনাটা শুরু করব। আমরা যে বিষয়টি আজকে নির্ধারণ করেছি, জিডি মানে জেনারেল ডায়েরি অথবা সাধারণ ডায়েরি, থানায় যেটা করা হয়, জিডি এবং নিরাপত্তা। আমরা জানি যে নিরাপত্তার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে সাধারণ থানায় ডায়েরি বা জিডি করা একটা স্বাভাবিক ঘটনা। আরও অন্যান্য কারণে থানায় জিডি করা হয়, যে কোনো বিষয়ে থানায় জিডি করা হয়। প্রতিদিন থানাগুলোতে অসংখ্য জিডি হচ্ছে। জিডির উদ্দেশ্য এবং নিরাপত্তার বিষয়ে যে জিডিটা আমরা করি বা যদি কেউ করে থাকেন, সেটার একটা বিষয় উদ্দেশ্য হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর, মানে কোনো একটা বিষয় আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আনা, যেন তারা প্রয়োজনে এই বিষয়ে আরও অনুসন্ধান করতে পারে, তদন্ত করতে পারে। যেটা ঘটার আশঙ্কা থাকে সেটাকে যেন তারা নির্মূল করতে পারে বা বন্ধ করতে পারে, প্রতিরোধ করতে পারে। কিন্তু আমরা দেখি যে সম্প্রতি যে লেখক প্রকাশক যে এই বছরে যতজন মারা গেছেন, 2014 সালের আগে 2013 সালে মারা গেছেন, প্রত্যেকের ক্ষেত্রে দেখা যায় যে জিডি হয়েছিল, প্রায় অধিকাংশের ক্ষেত্রে জিডি হয়েছিল, সেই জিডিগুলির কোনো তদন্ত হয়নি বা জিডিগুলি নর্মাল একেবারে মামুলি আকারে নেওয়া হয়েছিল। পুলিশ মাঝে মাঝে কারো কারো ক্ষেত্রে খবর নিত, কিন্তু এগুলো তদন্ত করে কারা এর পেছনে আছে এগুলো বের করা, এই জিনিসগুলি হয়নি। আমরা দেখি আমাদের অনুষ্ঠানেই এই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলী ব্যারিস্টার তুরিন আফরোজ উনি স্পষ্টই বলেছেন যে হ্যাঁ, আমিও করেছি, কিন্তু কোনো অগ্রগতি নেই। যতটুকু আমি জানতে পারি, আমার ছেলে পেলেকে দিয়ে তদন্ত করি, আমি যতটুকু জানতে পারি, পুলিশ তার সেটাও জানতে পারে না। এই হচ্ছে অবস্থা। তাহলে এই জিডি এবং নিরাপত্তা, আমরা কোথায় আছি, কি হবে জিডিতে? দেখুন, মানুষের এবং জনগণের নিরাপত্তা বিধানের দায়িত্ব বাংলাদেশ পুলিশের, আর থানা হলো তার কর্মকাণ্ডের মূল একটি জায়গা, অর্থাৎ তৃণমূল পর্যায়ে তাদেরই দায়িত্বপ্রাপ্ত। সুতরাং মানুষ যখন নিজের নিরাপত্তাহীনতায় ভোগে বা কোনো হুমকি পায়, তখন থানায় যাবে, জিডি করবে। এই জিডি যে করা হয়, এটা কিন্তু একটা আইনি ভিত্তি আছে। আইনি ভিত্তি না থাকলে কিন্তু এই জিডি এভাবে গ্রহণ করা হতো না। তো সুতরাং যখন একজন মানুষ এসে জিডি করে, তখন কিন্তু পুলিশের দায়িত্ব পড়ে যায় যে এটিকে ফলো আপ করা, অর্থাৎ এই জিডি যিনি করলেন সেটি যাচাই করে দেখা যে উনি যে সংখ্যায় জিডি করলেন সেই সংখ্যাটার মাত্রাটা কতটুকু, বা এটা তাদের করণীয় কি। এখানে সেই ব্যক্তি বলেন বা সংস্থা বলেন, তার নিরাপত্তার জন্যে যে শুধু পুলিশ দিয়ে তাকে ফিজিক্যালি গার্ড দিতে হবে এটা নয়। এখন কিন্তু আধুনিক প্রযুক্তিগত বহুবিধ
ব্যবস্থা বের হয়েছে, সেটাও কিন্তু পুলিশ ব্যবহার করতে পারে, কিন্তু আমাদের পুলিশ সেটা কতটুকু দক্ষ সে ব্যাপারে আমাদের সন্দেহ আছে। কারণ এই পর্যন্ত আমরা যত জিডির কথা শুনেছি, বিশেষ করে যারা নিহত হলেন সম্প্রতি সময়ে, তারা সবাই কিন্তু জিডি করেছিল, এবং তাদের আত্মীয় স্বজন বা যারা বেঁচে গেছে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে, তাদের থেকে আমরা যারা জেনেছি যে জিডি করার পরে পুলিশ তেমন কোনো অ্যাক্টিভিটিস বা ফলো আপ করেছে সেটা তাদের কাছে মনে হয় হয়তো বলেছে হ্যাঁ আমাদের অফিসে গিয়ে একদিন হয়তো করেছে, কিন্তু এই যে জিডিটা, কিন্তু আপনি যদি এই যে জিডিগুলো যেটা নিয়ে আমরা উৎকণ্ঠা এখন মানুষের ভিতরে, সেটা হলো যে একটা সুনির্দিষ্ট একটি পক্ষ থেকে পরিকল্পিতভাবে এই মানুষগুলোর উপর আক্রমণ করা হচ্ছে, এবং এই যারা আক্রমণ করছে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে তাদেরকে না চিনলেও কোন গোষ্ঠী এবং কি উদ্দেশ্যে তারা আক্রমণ করছে এটা কিন্তু এখন প্রতিষ্ঠিত, এবং এটি কিন্তু আমরা সবাই জানি। তারা কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্য, এবং তাদের লক্ষ্য হলো এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হতে না পারে। আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আদর্শ, যে দর্শন আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, যেটাকে আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ বলি, সেই বাংলাদেশ যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, তার জন্য তাদের এই আঘাত, এবং এই প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে যারা কাজ করছেন, যারা এই নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করছেন তাদের লেখালেখির মাধ্যমে, তাদের বুদ্ধির মাধ্যমে, তাদের উপরই আঘাতটা আসছে। সুতরাং এই জিডিকে কিন্তু কোনোভাবেই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আর যেহেতু এই থ্রেটটা কোত্থেকে আসছে, হয়তো ব্যক্তি হয়তো আইডেন্টিফাই করা ডিফিকাল্ট, বাট কোন গোষ্ঠী থেকে আসছে সেটা যখন আইডেন্টিফাইড, তখন সেটার ব্যবস্থা নেওয়া কিন্তু বড় কঠিন কাজ বলে আমি মনে করি না, কিন্তু সেটি কিন্তু আমরা সেইভাবে দেখছি না। এখন এইটাই আপনার এখান থেকে আমি যাব কাশেম ভাইয়ের কাছে। ভাই আপনি যে আমরা দেখছি না, এবং আমরা দেখি যে এইসব জিডি গুলির পরিণতি যেটা হয়, সার্টিফিকেট হারানোর জিডি বা মোবাইল হারানোর জিডির মতোই এই নিরাপত্তার জিডি যেন থানায় একই অবস্থা। কেন? এটার কারণটা কি বলে আসলে আপনি কারেক্টলি বলেছেন, আসলে যে সার্টিফিকেট হারানোর যে একটা মামলা করতে হয়, জিডি করতে হয়, কেন? সার্টিফিকেটের একটা কপিটা বের করা। তো এরকমই আসলে জিডিএনডি এরকম হয়ে গেছে। তো এখন আমি যেটা মনে করি যে আপনি যদি টোটাল পুলিশের অ্যাক্টিভিটিসটা একটু পর্যালোচনা করেন, আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের, সেটা হচ্ছে যে কতগুলো বিষয় আছে। এখানে টিবুয়ে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটি, উনি চেয়ারম্যান, উনি হয়তো আরো বেশি বলতে পারবেন এগুলি। তো বিআইপি ডিউটি, তারপর তদন্ত এবং পেট্রোল ডিউটি, এই তিনটা জিনিস জায়গায় যদি আপনি দেখেন যে টোটাল ফোর্সটা কিন্তু এনগেজ হয়ে আছে তিনটা জায়গায়, হয়তো আরো অন্য জায়গায়। বিআইপি ডিউটি, আমি আমার এক পুলিশ অফিসার আজকে বললেন যে অলমোস্ট 50% পুলিশ মানে বিআইপি ডিউটির কারণে এনগেজ হয়ে থাকেন। তারপরে তার উপরে আপনার ক্রিমিনাল তদন্ত যেগুলি রেকর্ড হয়, তারপর আছে পেট্রোল ডিউটি, এগুলো মিলিয়ে আপনি দেখবেন তারপরে এই তল্লাশি বিষয়গুলো আসে। যে আপনি জননিরাপত্তার যে বিষয়টা, পুলিশ এমনভাবে এনগেজ হয়ে গেছে, জননিরাপত্তার বিষয়টা কিন্তু ওইভাবে তারা এনশিওর করতে পারছে না, প্রথমত। আর দ্বিতীয়ত যেটা আমি মনে করি সবচেয়ে বিগ প্রবলেম কোথায় দাঁড়াচ্ছে, যে আজকে যেটা মদরি ভাই বললেন যে আপনার প্রবলেম হয়ে যাচ্ছে পেশাদারিত্বের বিষয়টা। আপনি যদি একটু জায়গায় যান, যে আইন শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যত তার সীমাবদ্ধতায় থাকুক না কেন, আমি যে কথাগুলো একটু বললাম, বিআইপি ডিউটি বা মামলার তদন্ত করা বা পেট্রোল ডিউটি করা, এগুলো হচ্ছে তার প্রতিদিনের কাজ। হ্যাঁ, কিন্তু এর বাইরে জানমালের নিরাপত্তা দেওয়াটা দিস ইজ মাই সাংবিধানিক রাইট। একটা সরকার যখন আছেন, সরকারের সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা। আমাকে জিডি করে আমাকে জানমালের নিরাপত্তা নিতে হবে, এইরকমটা অবস্থা আমি চাই না। এটা হচ্ছে আমার পারসেপশন। তাহলে যেটা মহোদয় বললেন যে আজকে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে মুক্তিযুদ্ধের সরকার একটা ক্ষমতা আছেন, তারা বিভিন্ন রকমের প্রোগ্রাম আছেন মুক্তিযুদ্ধের চেতনাকে আপহোল্ড করার জন্য, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টা আছে, সেখানে তাকে নানা রকমের কিন্তু আপনাকে তাকে পদক্ষেপ নিতে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য। সেই জায়গায় কিন্তু বড় রকমের একটা অস্থিতিশীল করার একটা পায়তারা হচ্ছে, যেটা আপনি দেখবেন যে আজকে মিডিয়াতে বলেন, সরকারি দল বলেন, সাধারণ মানুষের পারসেপশন বলেন, তারা কিন্তু বলে যে দেশকে একটা অস্থিতিশীল করার একটা পায়তারা হচ্ছে। কারণ একদিক বিভিন্ন স্টেপগুলো নিয়েছে সরকার। এখন এই পায়তারা থেকে যদি আপনি এই ষড়যন্ত্র, একদিকে ষড়যন্ত্র হচ্ছে যে আপনাকে অস্থিতিশীল করা, এখান থেকে আপনি বেরিয়ে আসবেন কেমনে? বেরিয়ে আসতে হলে আপনাকে মানে মানুষকে মোটিভেট করতে হবে। তারপর একটা থ্রেট আসছে, জিডি, হোয়াই জিডি?
হোয়াই জিডি? জিডি আপনি কেন করতে চান? আমি কেন করতে চাই? যা করতে চাই এই কারণে যে আমার নিরাপত্তা, হ্যাঁ, যেহেতু বিষয়টি নোটিশে আনা। রাইট, নোটিশে আনা। এবং সেই জায়গাটাই কিন্তু আপনি সবচেয়ে বড় বিগ প্রবলেম কোথায় দাঁড়িয়ে নোটিশে আনার মূল উদ্দেশ্য আমি যেটা হচ্ছে মনে তদন্ত করি করা। যে হ্যাঁ, এইখানে একটা পেশাদারিত্বের বিষয় আছে। আপনি যতই পুলিশ ফোর্সকে এনগেজ করেন, আমি যাই এই পেশাদারিত্বের বিষয়টি নিয়ে মাননীয় এমপি মহোদয়ের কাছে আসতে চাই যে পুলিশের বিরুদ্ধে ঠিক না, বলা হয় যে পেশাদারিত্বের বিষয়টি দিনে 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 অবক্ষয়ের দিকে যাচ্ছে এবং যার কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনি এই সম্পর্কিত যে সংসদীয় কমিটি আছে সেই কমিটিতে নিশ্চয়ই বিষয়গুলো বিভিন্নভাবে আপনাদের কাছে আসে, আপনারাও কিছুটা মানে বোঝেন, উপলব্ধি করেন। তো সমস্যা মোকাবেলার ব্যাপারে আপনাদের কিভাবে আপনারা ভাবছেন সেগুলো যদি আমরা যদি একটু। ধন্যবাদ আপনাকে। আসলে আমি যেটা প্রথমেই মনে করি যে আমাদের পুলিশের সংখ্যা যা প্রয়োজন তার অর্ধেকেরও কম রয়েছে। আমাদের সংখ্যা তো বাড়াতে হবে। আজকে যে সাপোর্টগুলো দরকার, যে কথা আলোচনায় সিদ্ধার্থ সাহেব বললেন, কাসিম ভাই বললেন, যে অর্ধেকেরও বেশি লোক, যেটা বললেন কাসিম ভাই, যে ভিআইপি ডিউটি অন্যান্য কাজে যে সংখ্যা আমাদের, আমরা যদি পাশের দেশগুলোও দেখি সেই তুলনায় কিন্তু আমাদের অর্ধেকের কম, যেখানে 500 জায়গায় 1200, 700 750-র মধ্যে যেখানে রয়েছে ভারত বা পাকিস্তানে, সেখানে আমাদের 1200 জনের উপর। তো এমনি একটা অবস্থাতে পুলিশের সংখ্যা যথেষ্ট কম। পাশাপাশি যে কথা আমাদের শ্রদ্ধেয় ওনাদের কথাতে উঠে আসলো, যে দেশে আমাদের এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে খুব সুসংগঠিতভাবে একদল লোক কাজ করে যাচ্ছে। তারা ভীষণভাবে আক্রমণাত্মক হয়ে গেছে। দেশের অবস্থাটা আমি মনে করি অস্থিতিশীল করার জন্য একটা মোক্ষম সময় মনে করে তারা একসাথে উঠে পড়ে লেগেছে। এমনি যেখানে পুলিশের সংখ্যা কম, তারপরে আমাদের বিভিন্ন কাজে এনগেজ রয়েছে, তখনই যদি এইরকম একটা চাপ আসে তাহলে সেই পুলিশ কেমন করে সামাল দেবে? পেশাদারিত্ব তো আছেই, পেশাদারিত্ব তো অবশ্যই দরকার, কিন্তু সংখ্যাটাও তো একটা বড় ফ্যাক্টর, যে আমাদের কত লোক আছে, কতটুকু কাজ করে। একটা লোককে দিয়ে যদি ধরেন তার ডিউটি যদি 8 ঘন্টা হয়, সে যদি 16 ঘন্টা কাজ করতে চায়, তার কাছ থেকে স্বাভাবিক পেশাদারিত্বও তো আশা করা যায় না। তো সার্বিকভাবে আমি মনে করি এটার মূলে দেখা দরকার। কারণ এখন যেটা চিন্তা করতে হবে, পেশাদার তৈরি করতে হবে, যারা রিয়েলি যারা ভালো হওয়ার মতো তাদেরকে রিক্রুট করতে হবে। সংখ্যা আমাদের আজকের অবস্থা বিবেচনা করে সেই সংখ্যাও বাড়াতে হবে এবং গুরুত্ব দিতে হবে সমস্যাটার দিকে। যে সমস্যাটা আমরা এখন মনে করছি যে মুক্তিযুদ্ধের বিপক্ষ একটা দল, একটা গ্রুপ বা একটা গোষ্ঠী ভীষণভাবে তারা আক্রমণ, বিভিন্ন জিনিস করতে হবে বলছেন। আমরা জানি যে পত্রিকাতেই আমরা দেখেছি যে জঙ্গিবাদ দমনের জন্য পুলিশ ব্যুরো অফ কাউন্টার টেররিজম গঠনের কথা প্রায় 5-6 বছর আগে বলা হয়েছে, 5-6 বছর আগে করার প্রস্তাব করা হয়েছে, তারপরে বিষয়টি আর এগোয়নি। আমরা আবার কিছু তদন্তের জন্য যদি বলি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তো এটা এখানকারই একজন কর্মকর্তা, আমি নাম প্রকাশ করব না, ওনাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম আপনারা কি করেন, তো উনি বলেছিলেন যে আপনাদের সরকারি সাংবাদিকদের টিভি রেডিওতে যারা আছে সরকারি পদে তাদেরকে ডাম্প করার জন্য যেমন নিমপোতে নিয়ে যাওয়া হয়, ঠিক আমাদের পুলিশের ডাম্প করার জন্য এই জায়গাটা অবস্থাটা, এটা উনি বুঝাতে চেয়েছেন। এই যদি অবস্থা হয়, এটা দেখেন, এই গত সংসদীয় কমিটির মিটিংয়েও এই কথাটাই, যে কথাটা বললেন, যেটা যে স্কোয়াডটার কথা বলেন অ্যান্টি টেরোরিজমের জন্য, এটার জোর দিয়ে বলা হয়েছে যে আজকে যেভাবে এই শক্তির উত্থান হচ্ছে, এর জন্য বিশেষ একটা করা দরকার। সাধারণভাবে যারা কাজ করছে পুলিশ বা যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, এর বাইরে এটার প্রয়োজনীয়তা আর কয়েক বছর আগেই অনুভব করেছে, কিন্তু আজও পর্যন্ত গত সভায় একই কথা বলা হয়েছে যে এটা একটা এমন পর্যায়ে আছে খুব শীঘ্রই হবে। খুব শীঘ্রই হবে, কবে হবে তা জানি না, আমরা নিজেরাও চাপ দিয়েছি। এমনকি রিক্রুটমেন্টের জন্য যে পুলিশ নেওয়া দরকার, এই বাহিনীকে আরও সংগঠিত করা দরকার, সংখ্যা বাড়ানো দরকার, কিছু নেওয়া হয়েছে, কিন্তু যে পরিমাণ নেওয়া দরকার, একটা 50,000 পুলিশ নেওয়ার কথা বলা হয়েছে, বোধহয় 1010 নেওয়া হয়েছে, কিন্তু সেটাও স্লো হয়ে গেছে। নেওয়ার বিষয়টি নিয়েও তো কথা আছে, নেওয়ার প্রক্রিয়াটাও নিয়ে অনেক ধরনের অভিযোগ শোনা যায় যে প্রক্রিয়া নিয়ে কথা উঠতে পারে, কিন্তু নেওয়ার ব্যাপারটা, ধরে নেন প্রক্রিয়াটাতে ভুল আছে, সেটা সংশোধন করা যেতে পারে, আরো প্রফেশনাল বা আরো কিছু, কিন্তু নেওয়াটা তো জরুরি। সেই নেওয়ার যে স্যাংশনটা বা যেটা শুরু হবে, সেটাই তো এখন, হ্যাঁ, সেই বরাদ্দটা সেটাই তো আসছে না।
তো কেমন করে হবে? আজকে যে কথা বললেন, ধরেন আজকে একটা থানাতে যদি এরকম 5 জন মানুষ গিয়ে জিডি এন্ট্রি করে, তার সমস্যার কথা, এই ধরনের সমস্যা পুলিশ কোনটা তদন্ত করবে? পুলিশ কোনটা করবে? তাছাড়া যেটা কাশেম ভাই বললেন, এর যদি অর্ধেক আবার চলে যায় এদিক ওদিক ডিউটিতে, তাহলে তো লোক একটা তো তদন্ত করার জন্য বা এটা একটা তার গভীরে তো ঢুকতে হবে, তো সেই ক্যাপাসিটিটা কোথায়? তো সেজন্য তো মূল সমস্যা আমি মনে করি এই সংখ্যা, এই প্রফেশনালিজম সৃষ্টি করা এবং আজকের অবস্থা বিবেচনা করে। কারণ এই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এরা বারবার ছবল দেবে, সেই কথা বিবেচনা করে শুধু আজকের জন্য নয়, আগামী দিনগুলোর জন্য কিন্তু আমাদের এখনই তৈরি হওয়ার সময় বলে। আমি মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার আপনার কাছে আসি, যে আমরা দেখি যে যারা ছবল দেয়ার তারা বিভিন্নভাবে ছবল দিচ্ছে এবং তাদের এখন প্রধান ছবল দেওয়ার একটা স্টাইল তারা তৈরি করেছে পোশাকি লোকজনের উপরে হামলা। আমরা দেখি যে 2 জন পুলিশ হত্যা হয়েছে, আমরা দেখি যে মিলিটারি পুলিশের উপর হামলা হয়েছে, আজকে একজন জেল পুলিশ যারা ডাক বহন করে ফরিদপুরে ঘটনা ঘটেছে। পোশাকিদের উপরে হামলার ঘটনা বাড়ছে। তো এটা একটা নতুন দিক, এটা আমরা দেখেছি। এবং বিভিন্নভাবে বলা হচ্ছে যে 2013 সালের অক্টোবর নভেম্বরে যখন পোশাকি লোকজনের উপরে হামলা হচ্ছিল, সেই একই ধরনের এখন হামলা হচ্ছে। গোষ্ঠীগুলি কারা সেটাও চিহ্নিত করা হচ্ছে, কিন্তু যাদেরকে ধরা হচ্ছে তারা বিভিন্নভাবে আবার বেরিয়ে গিয়ে আবার একই অপরাধে জড়িত হচ্ছে। পত্রপত্রিকায় রিপোর্ট আছে, কি বলবেন আপনি? আমি তো অনেকগুলো বিষয় বললেন, এতগুলো বিষয় আসলে তো স্বল্প সময় বলা যাবে না। বিষয়টি হলো যে আপনি যদি অপরাধ প্রতিরোধ করতে চান, তার সবচাইতে এই অপরাধ বা এই নিরাপত্তা রক্ষার সবচাইতে বড় রক্ষা কবচ হলো যে যারা অপরাধী তাদের আইনের আওতায় নিয়ে শাস্তির বিধান করা। সেই জায়গায় কিন্তু বড় ধরনের ঘাটতি আছে। প্রধানমন্ত্রী কিন্তু আজকে সংসদে এই বিষয়টির উপরে আলোকপাত করেছেন এবং উনি বলেছেন যা করণীয় করবেন। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে সংকল্প এবং রাজনৈতিক সদিচ্ছা সেটা কিন্তু সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তার কারণ এই যে সন্ত্রাসের বিরুদ্ধে ওনার যে জিরো টলারেন্স, তার পরিপ্রেক্ষিতে কিন্তু 2009 থেকে এই যে রিসেন্টলি যে ঘটনাগুলো শুরু হলো 1 মাস আগে, তার আগ পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো ঘটনা তারা ঘটাতে পারেনি। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল টার্গেট কিলিং তারা করেছে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কোনো বড় ধরনের কোনো নাশকতামূলক কাজ করতে তারা পারেনি। এই কারণেই পারেনি। কিন্তু যে বিষয়টি এসে গেছে যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে পুলিশ বাহিনী, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেখানে কিন্তু বড় ধরনের সক্ষমতার অভাব কিন্তু আছে। সেটা কিন্তু বিভিন্ন সময় আলোচনা হয়েছে, এখন আমরা বলছি। আপনি বলছেন, ভাইও বললেন যে পরাজয় শক্তি সবল মারবে, তো এটা কি অপ্রত্যাশিত কিছু? আমি মনে করি অপ্রত্যাশিত কিছু নয়। তার কারণটি হলো, যখন 2009 সালে এসে এই বর্তমান সরকার 9 সালে এসে না, তাদের 2008 সাল নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, সেখানে কিন্তু তারা ঘোষণা দিয়ে আসছিল যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, সে কলঙ্ক থেকে। তারপরে এই যে যুদ্ধাপরাধীদের বিচারটা করতে হবে দ্রুত গতিতে। তারপরে ওই যে 10 ট্রাক যে অস্ত্র ধরা পড়েছিল, সেই অস্ত্রের মামলা বিচার করতে হবে। 21শে আগস্টে গ্রেড হামলার বিচার করতে হবে। এতগুলো কিন্তু প্রোগ্রাম নিয়ে আর অন্যান্য বিষয় আমি আসছে, যেহেতু আজকে আলোচনা এখানে সেটি সীমাবদ্ধ রাখছে। এইটা নিয়ে যখন রাষ্ট্র ক্ষমতায় আসলো, তা আমরা কিন্তু এই ঘটনাগুলো বিগত সময় যখন ঘটেছে, এই 10 ট্রাক অস্ত্র, 21শে আগস্টের মামলা আর যুদ্ধাপরাধী কারা, তারাও কিন্তু বাংলাদেশে চিহ্নিত। সুতরাং তাদের বিরুদ্ধে যখন এই ব্যবস্থা যাবে, তখন তাদের অস্তিত্ব সংকটে তারা পড়বে। তাদের অস্তিত্ব সংকটে যখন পড়বে, তারা তো সবল মারবেই। তো এবং তারা তো প্রতিরোধ করা, এটাকে মানে এই সমস্ত বানচাল করার জন্য করবে। তা এটা মূল্যায়ন করার যারা দায়িত্বে ছিলেন 2009 সালে, আজকে তো 2009 সাল থেকে আজকে 5 বছর, যদি 6 বছর বা তার, তো 2009 সালে এই মূল্যায়নটা তারা করতেন। 7 বছরে যদি পুলিশ বাহিনী এই মূল্যায়নটা করতেন যে আমাদের এই থ্রেট, অর্থাৎ এই ধরনের থ্রেট আগামীতে আসবে, তো সেই থ্রেট মোকাবেলা করার জন্য কি প্রস্তুতি দরকার, কি প্রশিক্ষণ দরকার, কোন ধরনের ফোর্স দরকার। আমরা কিন্তু বিভিন্ন সময় সেই 2009 সাল থেকে যখন যুদ্ধবিরোধী বিচার শুরু হয়েছে, তখন আমরা বলেছি যে স্পেশাল কাউন্টার টেররিজম ফোর্স দরকার। তার কারণটি হলো যে এই যে টেররিস্ট, তারা কিন্তু নর্মাল সন্ত্রাসী না, তারা কিন্তু এই ছিনতাই, ডাকাতি, চুরি ডাকাতি করে না। এরা কিন্তু একটা সুনির্দিষ্ট যারা আদর্শ, তাদের আদর্শ বাস্তবায়ন করবার জন্য একেবারে ধর্মান্ধ আদর্শ। তারা দেখেন যে সুইসাইড স্কোয়াড তাদের বিভিন্ন দেশে আমরা শুনি। তো সুতরাং এই একটা মানে কমিটমেন্ট নিয়ে তারা এটা করছে। তো সুতরাং সেটা যে নিউ ডাইমেনশন, তারা প্রযুক্তিগতভাবে তারা প্রশিক্ষিত, প্রযুক্তিকে তারা ব্যবহার করে এই কাজটি করছে। সুতরাং আমাদের পুলিশ বাহিনী তারা
এই 5-7 বছর চলে গেল, তারা কি এটি মোকাবেলা করার জন্য তারা কি অ্যাপ্রিসিয়েট করতে পারেনি যে এইরকম একটা থ্রেট আমাদের আসবে? তো সেটা মোকাবেলা করার জন্য আমাদের ফোর্সের বিন্যাস কি হওয়া উচিত, ফোর্সের সক্ষমতা কি হওয়া উচিত, কি প্রযুক্তি থাকা দরকার, কি প্রশিক্ষণ থাকা দরকার, সেটি তারা কেন মূল্যায়ন করতে পারলেন না? 5 বছরের আগে যদি মূল্যায়নটা করতেন 2009 সালে, তাহলে কিন্তু তারা যদি সেখানে পদক্ষেপ নিতেন যে আমাদের স্পেশাল কাউন্টার টেররিজম ফোর্স দরকার, তাহলে সেই ফোর্সটা তৈরি করা, সংগঠন করা, বাজেট টাইম রেডি হয়ে যেত। সেই ফোর্স যদি মাঠে থাকতো তাহলে কিন্তু আজকে এই কাজগুলো করতে পারতো না। তার কারণটি পুলিশ আপনাদের প্রথাগতভাবে চিরাচরিতভাবে আমরা দেখে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জমি জমা নিয়ে খুন খারাপি, এইগুলো এখানে যদি বলা হয় যে পুলিশকে আপনি রাজনৈতিক নেতৃত্ব বা সর্বোচ্চ পর্যায়ের কমিটমেন্ট, আমরা এই নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু তার পরের ধাপে যে রাজনৈতিক নেতৃত্ব তারাই তৈরি করবেন, পুলিশকে আপনি যেভাবে তৈরি করবেন আমি তো না এখন না পুলিশকে সেইভাবে তৈরি করলে আমি কিন্তু এখানে একটু পার্থক্য করব, যদিও সেখানে আমাদের সেখানেও ঘাটতি রয়েছে। আমি যে কথাটি বললাম যে 2009 সালে যদি মূল্যায়ন করা হতো, তো যারা মন্ত্রী মহোদয়রা আছেন তারা সেই মূল্যায়নটা কেন করলেন না? বা প্রফেশনাল লোক আছে, পুলিশের আছেন বা অন্যান্য যারা অভিজ্ঞ লোক আছেন, তাদের নিয়ে সেই মূল্যায়নটা তারা কেন করলেন না? করে সেই ফোর্স তারা রেজ করতে পারলেন না। আপনি বলতে চাচ্ছেন, আপনি একটা কথা বলছেন যে টপ লেভেলে যে কমিটমেন্টটা আছে সেটা পরবর্তী ধাপগুলিতে সেটা বাস্তবতা হচ্ছে না। তো সুতরাং এই যে রাজনৈতিক সদিচ্ছা তার সাথে প্রফেশনালের একটা সংমিশ্রণ, এটা যদি এক জায়গায় আসতো তাহলে কিন্তু আজকে কাউন্টার টেররিজম ফোর্সটা গঠিত হতো আমরা মনে করি। আর দেখেন এই যে কাউন্টার টেররিজম ফোর্স, ইন্ডিয়াতে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আছে, আমরা জানি। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে 11টা পুলিশ ফোর্স আছে, 11টা পুলিশ ফোর্স আছে। কারণ বিভিন্ন সময় এইরকম যখন সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকটের ডাইমেনশন, সেই সংকটের বৈশিষ্ট্য ইত্যাদি মিলে তারা মোকাবেলা করার জন্য তারা নতুন নতুন ফোর্স করেছে। তার কারণটি হলো ফোর্সের সবচাইতে সক্ষমতার যে উপাদান, সেটি হলো ফোর্সের একটি সংস্কৃতি। সেই সংস্কৃতি যদি নেগেটিভ হয়ে যায়, সেই সংস্কৃতির ভিতরে যদি অনৈতিকতা ঢুকে যায়, সেটা কিন্তু সংক্রামক ব্যাধি। সুতরাং এটা পরবর্তী জেনারেশনের মধ্যে ঢুকতে থাকবে। সুতরাং এই সংক্রামক ব্যাধি যদি একবার ঢুকে যায়, সেখানে পরিত্রাণ পাওয়া যায় না। সেই জন্য আপনার এই ধরনের যখন থ্রেট আসে, তখন কিন্তু এই ধরনের ফোর্স সারা বিশ্বে হচ্ছে। পাকিস্তানে হয়েছে, ইন্ডিয়াতে বললাম 11টা ফোর্স হয়েছে। এই যে 9/11 পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ তারা এত শক্তিশালী, তারা নতুন হোমল্যান্ড সিকিউরিটি ফোর্স করছে, এবং এখন হোমল্যান্ড সিকিউরিটি ফোর্সকে বলা হয় এই কয় বছর হল, দেখেন এই কয় বছরতে অনাবধি মানে সবচেয়ে শক্তিশালী সব দিক দিয়ে, গোয়েন্দা দিক দিয়ে শক্তিশালী, অথবা এই প্রতিরোধ সক্ষমতার দিক দিয়ে শক্তিশালী তারা গঠিত। আমরা আমেরিকা যা পারছে আমরা পারবো, তার দিকে সবচেয়ে কম পয়সা ব্যয় করছি, অ্যাটেনশনও বোধহয় আমাদের কম ছিল। কারণ হলো দেখেন, রাষ্ট্রের নিরাপত্তা কিন্তু সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে। কারণ আপনার রাষ্ট্রের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, জনগণের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, তাহলে থেকে উন্নয়ন হবে না, অগ্রগতি হবে না, এবং আপনি সবসময় সেই একটা ভীত সন্ত্রস্ত অবস্থা থাকবেন, কোনো কাজ কিন্তু সুষ্ঠুভাবে হবে না। একটা প্রশ্ন নিয়ে কাশেম ভাইয়ের কাছে আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালাম, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আমার নাম শহীদ। জি, আমি মানে আপনাদের আজকে প্রোগ্রামটা অত্যন্ত একটা সুন্দর প্রোগ্রাম, জিডি এবং নিরাপত্তা নিয়ে। আপনি যারা নিরাপত্তা, যারা সমাজের মধ্যে নিরাপত্তায় বাঁচতে চায়, যারা নিরীহ মানুষ, যারা সম্মানের সাথে চলাচল চলতে চায়, তারাই থানা দিয়ে নিরাপত্তার জন্য জিডি করে। জিডি কিন্তু যারা সন্ত্রাসী, যারা ভূমিদস্যু, যারা চাঁদাবাসী, এরা কিন্তু জিডি করে না। এরা তো নিরাপত্তা চায় না। কিন্তু আমি নিজেও ভুক্তভোগী। আমি নিজেও জিডি করতে গিয়ে থানাতে জিডি নিলেও অনেক কষ্ট করে নেওয়ার পরে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পরে ওদের থানাতে ঘুরতে হয়, পৃথিবীতে ঘুরতে হয়, কিন্তু এটা অনেক কার্যকরী হয় না। সুতরাং অর্থের কাছে আমাদের নৈতিকতা বিলুপ্ত হয়েছে। এই বিষয়ে এটা কি ধরনের উত্তোলন করা যায়? কারণ অর্থের জন্য আমাদের এই সব কিছু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই বিষয়তে কিভাবে আমরা উত্তোলন হতে পারবো, এটাই আমার অতিথির কাছে প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। কাশেম ভাই, আসলে মানে শেষ দিকে উনি যে প্রশ্নের শেষের দিকটা অনেক সময় জিডি করে আবার জিডিটা যেন নথিভুক্ত হয়, কিছু পয়সাও দিতে হয়, রাইট, ওইটাই উনি মিন করেছেন। তো এখন সেই জিনিসটাগুলো কিন্তু বিষয়টা নির্ভর করে টোটালটা পেশাদারিত্বের উপর। আপনি যদি বাংলাদেশের সামগ্রিক কনটেক্সটটা চিন্তা করেন, যে একটা গভর্নমেন্ট আসছে, যে আজকে যে সরকার, এই সরকার একটা মুক্তিযুদ্ধের আদর্শের একটা সরকার। যারা যেই পার্টি আওয়ামী লীগ ক্ষমতায়, তারা কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, জাতীয় চার নেতা তাদের সাথে ছিলেন। হ্যাঁ,
তারা সুষ্ঠুভাবে জাতিটাকে নেতৃত্ব দিয়েছেন। এখন আফটার কিলিং অফ বঙ্গবন্ধু 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে দিয়ে কিন্তু বাংলাদেশের মানে ইতিহাসটাকে একটু ঘুরানোর চেষ্টা হয়েছে, একটু না বেশ ঘুরানোর চেষ্টা হয়েছে, টোটাল অপোজিট করে ফেলা হয়েছে। এবং সেখান থেকে আপনি নানাভাবে এই যে ধরেন 96 আওয়ামী লীগ ক্ষমতা আসলো, এর আগে 75 থেকে 96 এই যে দীর্ঘ 21 বছর, 21 বছরে কিন্তু অনেক মানে আপনার মানে জোয়ার ভাটা বয়ে গেছে, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করা, তারপরে একটা স্বাধীনতা বিরোধীদের নিয়ে একটা লিডারশিপ তৈরি করে এগুলো হয়েছে। তারপর 2001 থেকে 5 এখানে একটা বড় রকমের একটা মানে এন্টি লিবারেশন কনসেপ্ট কাজ করেছে, মন্ত্রী করা। তারপরে এখন মনে করেন এই জঞ্জাল পরিষ্কার করার জন্য যেটা মানে মদালি ভাই বললেন, টিউ হয়তো ভিতর থেকে দেখছেন প্রস্তুতি ছিল দরকার, যে প্রস্তুতি এই যে আপনাকে এটা ফেস করতে হবে এইরকম, সেই রকম রাজনৈতিক প্রজ্ঞার তো একটা বিষয় আছে। মানে আমি মনে করি অনারেবল প্রাইম মিনিস্টার সেটা হয়তো নিশ্চয়ই চিন্তা করেন। আর প্রশ্নটা হচ্ছে যে আপনি সেটা প্রাইম মিনিস্টার যে চিন্তাটা আমাদের করছেন এই অনুষ্ঠানে, এবং শুধু আমাদের এই অনুষ্ঠানে না, বিভিন্ন অনুষ্ঠানে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন যে হ্যাঁ, সর্বোচ্চ পর্যায়ে টপ পর্যায়ে কমিটমেন্ট আছে, কিন্তু সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে না প্রশাসন। আমি এই সেই জায়গাটা আসছি, জামাত শিবিরের লোকজন ঢুকে আছে সেই জায়গাটা। আপনি 21 বছর মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 21 বছর প্লাস এর পরের 5 বছর, হ্যাঁ 2001 থেকে আবার আরেকটা ধারা, সব মিলিয়ে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের এই রাষ্ট্রের যে মানে ইয়েটা, এখানে কিন্তু স্বাধীনতার যারা স্বাধীনতাকে ওইভাবে মেনে নেয় নাই, তারাই কিন্তু বেশি সময় ক্ষমতায় রয়ে গেছে। এখন আপনি এই ভিতর দিয়ে আপনি যদি এই থেকে যদি আজকে স্বাধীনতার পক্ষের একটা শক্তি ক্ষমতায়, তাদের কাছ থেকে যে পেশাদারিত্ব, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন বারবার, আজকে কিন্তু একটা পার্লামেন্টে একটা চমৎকার কথা বলেছেন, যে এই টেকনোলজি ইউজ করে, যে টেকনোলজি দিন দিন প্রতিদিনই প্রযুক্তির ডেভেলপমেন্ট হচ্ছে। আজকে কিন্তু উনি পার্লামেন্টে বলেছেন একটা কথা, এই প্রযুক্তি যেমন আপনাকে জাতিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্লাস আপনাকে অনেক অপরাধের জন্ম দিচ্ছে। এবং সেখানে আজকে একটা কথা বলেছেন যে অপরাধীরা এটা খুব বেশি ব্যবহার করছে, কিন্তু যারা এটা মোকাবেলা করার কথা সে পুলিশ বাহিনী, তারা ওইটা মোকাবেলায় দক্ষ না। রাইট, দুইটাই পাশাপাশি আপনি চিন্তা করেন, তারা ব্যবহার করছে না, ব্যবহার করছে না, করতে পারছে না। সেখানে কিন্তু আমি কথাটা বলছিলাম যে হোয়াটসঅ্যাপ, মাননীয় প্রধানমন্ত্রী আজকে কিন্তু একটা কথা বলছেন যে হোয়াটসঅ্যাপের যে মানে প্রয়োজনে বন্ধ রাখা হবে, হোয়াটসঅ্যাপ ভাইবার কিছু সময়। এখন ইনি কোন দিকে যাচ্ছেন? টেকনোলজির দিকে কিন্তু একটা জোর দিচ্ছেন। এখন পাশাপাশি আজকে এই কথাগুলো আসছে, কিন্তু আমরা যারা এই যে আপনার যারা টেরোরিজমের বিরুদ্ধে মানে যারা মোকাবেলা করবেন, তারা আপনারা কতটুকু পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। সেদিন রিসেন্টলি আপনি দেখেন যে আপনার চেকপোস্টে মানে আশুলিয়ায় আপনার একজন কনস্টেবলকে খুন করা হলো, কনস্টেবল মুকুলকে, তার সাথে কিন্তু 3 জন পুলিশ ছিলেন, তা আর্মস ছিলেন, মোট 5 জনের টিম ছিলেন তারা। সেখানে কিন্তু গুলি ছিল না, গুলি ছিল না। এটা কি পেশাদারিত্ব পরিচয় হলো? আপনি তারপর আমার একজন পুলিশ অফিসার, আমি একজন জুনিয়র পুলিশ অফিসার, ইজ ভেরি ব্রিলিয়েন্ট, হ্যাঁ, ইয়াং অফিসাররা তো এখন খুব কনসেপ্ট, ঢাকা ইউনিভার্সিটির ব্রাইট বয়, সে পুলিশ আছে, তাকে আজকেই জিজ্ঞেস করছিলাম তাকে এইরকমটা হইলো কেন, তো বলে যে কাশেম ভাই গুলি নাও থাকতে পারে ধরে নেন, কিন্তু আমি প্রফেশনাল একটা কথা বলি যে আপনি যদি রাইফেলের বাট দিয়ে বাড়িও দিত, তাহলে 2-3 লোক পর্যন্ত পড়ে যায়। রাইফেলে ব্যানেট আছে, আমরা উনি হয়তো এটা অনেকেই জানেন না, রাইফেলে এই ব্যানেটটা কিন্তু পুলিশ দেখ, ব্যানেটটা কিন্তু রাইফেলের অত্যন্ত মানে খুব ধারালো অস্ত্র এবং খুবই ইফেক্টিভ একটা অস্ত্র। ব্যানেটটা খুলতে কিন্তু 1 সেকেন্ডও লাগে না, টান দিয়ে এরকম ব্যানেটটা খুলে ফেলা যায়। খুলে ফেলে সে যে ছুরি নিয়ে আসছিল, তার পরিবর্তে ব্যানেটটা তো বয়টা কিন্তু লম্বা না, উনি কিন্তু বিষাক্ত। কিন্তু আমি নরমালি কিন্তু ব্যানেটের মাথা লাগার সঙ্গে সঙ্গে কিন্তু একটা বিষাক্ত ক্রিয়া তার বডির মধ্যে শুরু হয়ে যায়। না মদল ভাই, কিন্তু ব্যানট কিন্তু আজকাল আমরা পুলিশের ব্যান দেখি না, আমি জানি না, অনেকে নেয় না, আমি জানি না, কিন্তু রিয়ালিটি হচ্ছে জি আমার ওই জুনিয়র পুলিশ অফিসার বলে, ইয়াং পুলিশ অফিসার, সে আজকে আমার সাথে সন্ধ্যা কথা বলছিল যে কাশেম ভাই, যে বিষয়টা হচ্ছে যে আপনি যদি ব্যানের দিয়ে বাড়িও মানে, তাহলে 3-4টা লোককে কিন্তু কাবু করা যায়, কিন্তু সেখানে কিন্তু সেটা করা হয় না। আপনি কি দেখলাম আমরা, সেখানে কিন্তু পালিয়ে গেছে। তো এইটাই তো আমি সবচেয়ে বড় যে মাননীয় এমপি মহোদয়ের কাছে পেশাদারিত্বের যে বিষয়টা, জিনিসটা হচ্ছে যে আমরা সবকিছুর মধ্যে একটা কেমন জানি একটা অব্যবস্থাপনা দেখি। আজকের যে এই উলফা নেতা কে হস্তান্তর করা হলো, আমরা আমাদের আজকে টেলিভিশনে দেখেছি বেলা 11:15 যখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলো, উনি বললেন আমরা কিছু জানি না, অথচ ভারতীয় প্রচার মাধ্যমের সকাল থেকে প্রচার হচ্ছে এইটা বিষয়, এটা হস্তান্তর করা হচ্ছে আজকে ভোরে, উনি 11:15 বলছেন আমি কিছু জানি না, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না।
কিন্তু ঠিক 1.5 ঘন্টা পরে বেলা 1:45 উনি বলছেন যে এই কারণে হস্তান্তর করা হয়েছে। তো উনি তো জানেন যে এটা যখন হস্তান্তর করা হয়েছে, উনি যখন সাংবাদিকদের মুখোমুখি হবেন তখন সাংবাদিকরা প্রথম চান্সে তাকে এই বিষয়ে জিজ্ঞেস করবে, উনি কি উত্তর দিবেন সেটা ঠিক করে থাকা উচিত ছিল। কিন্তু আমরা কি দেখলাম, উনি 1.5 ঘন্টার ব্যবধানে 2 ধরনের উত্তর দিলেন। তাহলে কি মানে সবকিছু কি একটা মানে অসংগঠিতভাবে মানে এলোমেলোভাবে চলছে? আমি একটু মানে 10 সেকেন্ড, যেহেতু উনি সংসদীয় কমিটির চেয়ারম্যান, মানে আপনি একটা প্রশ্ন দিতে যাচ্ছেন। প্রশ্ন না, ওনাকে একটি আমার মানে একটা আবেদনের মতোই বলা যায় একজন নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে। আমরা শুনতেছি যে পুলিশের অধীনেই আর একটা অ্যান্টি টেররিজম ইউনিট হবে। তো আমাদের মতামত হলো যে পুলিশের অধীনে অ্যান্টি টেররিজম ইউনিট আপনারা যতই যা করেন সেই একই রকম হবে। তার কারণটা হলো পুলিশের যে কালচারটা, যেটা আজকে সবচেয়ে বড় একটি নেগেটিভ প্রতিবন্ধক, সেই কালচার থেকে বাইরে ওই ফোর্স হবে না। আর কালচার যদি ঠিক না থাকে ওই পুলিশ ফোর্সের কমিটমেন্ট থাকবে না। সুতরাং আমাদের কথা হলো যে আপনারা এই যে সমস্যা, এটা কিন্তু সহজে আপনারা পার পাচ্ছেন না, আমরা পার পাচ্ছি না। সুতরাং এটা লং টার্ম প্ল্যানের জন্য একেবারে পুলিশের অর্থাৎ পুলিশের বাইরে আরেকটি ফোর্স সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র স্পেশাল কাউন্টার টেররিজম ফোর্স করেন, নতুন কালচার, নতুন ট্রেনিং, নতুন প্রশিক্ষণ, নতুন রিক্রুটমেন্ট সবকিছু এবং নতুন ডাইমেনশনে এবং নতুন যে থ্রেট আসছে সেটি মোকাবেলা করার জন্য। সেটা একটু সময় লাগলেও সেটি ইফেক্টিভ হবে। ভারতে আছে, আমেরিকাতে আছে, ইভেন পাকিস্তানে আছে, জার্মানিতে আছে, বড় বড় দেশে আছে। সুতরাং এটি আপনারা একটু চিন্তা করতে পারেন। হ্যাঁ, আপনি যেটা বলেছেন আসলে কথা ঠিক। আমি মনে করি যে এর জন্য সম্পূর্ণভাবে আলাদাভাবে অনেকটা কমিটেড লোকজন দরকার, যারা মনে করবে যে দায়িত্বটা তারা সাধারণ গতানুগতিক পুলিশের বাইরে এসে এই যে আজকে জঙ্গি বা এইসব এই টেরোরিস্ট যারা আছে তাদের বিরুদ্ধে আনার জন্য আমিও আপনার সাথে একমত যে সেভাবে তৈরি করা উচিত। কিন্তু আমি যেটা পাশাপাশি মনে করছি যে সময় তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আজকে যদি আপনি এখনও এটা আমরা পাইনি, গত মিটিংয়ে এই তো গত মাসের 25 তারিখে ওই কথাটা উঠেছে, সংসদীয় কমিটিতেই আমি প্রশ্ন তুলেছিলাম যে এটার অবস্থা কী, পুরো এটার শেষ পর্যায়ে আছে। গত 3 মাস ধরে জিজ্ঞেস করে যাচ্ছি কবে নতুন পুলিশ রিক্রুটমেন্ট হবে, সেটাও বলছে অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট পাওয়া যায় না, এটা পাওয়া যাচ্ছে না, আসলে পরে। আজকে পাশাপাশি ছোট কতগুলো ঘটনার কথাই বলি, যে পুলিশের ট্রান্সপোর্টের ব্যাপার। আমার ডিস্ট্রিক্ট টাউনগুলোতে আজকে আমি রংপুরের এসপির সাথে কথা বলছিলাম সন্ধ্যার সময়, আমার এলাকায় গত রাতে একজন লোককে গলা কেটে মেরে ফেলেছে আমার কনস্টিটিউয়েন্সিতে, এবং সেই লোকটার অপরাধ হলো সে পিঠির বিশ্বাস করে, গতানুগতিক ধারার বাইরে একটু আলাদা তরিকতের বিশ্বাস করে। এরকম ঘটনা ঢাকা শহরে তো অনেকগুলো। হ্যাঁ, রংপুরে আমার এলাকাতে। তো যাই হোক, সেটা পুলিশ চেষ্টা করছে এবং ধারণা করছে যে এই সব যারা মৌলবাদী একই সূত্রে বাঁধা। এবং পাশাপাশি তার দুঃখের কথা বললো যে স্যার আমাদের তো গাড়ি নেই, আমি যে পাঠাবো পুরো জায়গাটা আমি তছনছ করবো। আজকে রংপুরের বিভিন্ন জায়গায় এইসব ঘটছে। আমাদের যে এসপি, এডিশনাল এসপি বা যারা, তারা তো রিকুইজিশন করে গাড়ি নিয়ে দৌড়াচ্ছে। এটা মানুষেও সাধারণ, আপনার গাড়িটা যখন নিয়ে যাবে, আপনার একটা মাইক্রোবাস নিয়ে যাবে, সেও কিন্তু ক্ষুব্ধ হচ্ছে। অথচ এই টাকাটা ছাড় করানোর জন্য কত যে তার, আমি আমাদের সংসদীয় কমিটি মিটিংয়ে আমি এই কারণে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম অর্থমন্ত্রীর কাছে যে আমাদের একটু সময় দেন। আমরা এই কথা বলেই বলতে চাই যে আজকের যে অবস্থা, আমাদের পুলিশ বাহিনীকে ইকুইপ যদি না করি, যেটা বললেন, আমি ট্রান্সপোর্টের কথা বললাম, যেটা মূল কথা যেটা শিকদার ভাই বললেন যে বুদ্ধিমত্তায়, টেকনোলজিতে তারা যদি তাদের সমকক্ষতা অর্জন না করে, তাহলে তো আমরা কোনো অবস্থাতেই তাদের সাথে কুলাতে পারবো না। আর এটা তো সাধারণ চোর ডাকাত না, এরা তো স্বাধীনতার মূল ভিত্তির উপরে আঘাত করার জন্য এরা বেরিয়ে পড়ে, রাষ্ট্রের উপর আঘাত করছে। তো এরা তো আর খুব সাধারণ ক্রিমিনাল নয় যে কেউ ডাকাতি করলো, ছিনতাই করলো, টাকা নিয়ে গেল, কি শীত কাটলো ঘরের। এরা আলাদা প্রফেশনাল, এরা তো ভীষণ রকম ইকুইপড হয়ে, অত্যন্ত এডুকেটেড হয়ে, যেটা কথা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমাদেরকে তো আমি 100% আমি শিকদার ভাইয়ের সাথে একমত যে এদের বিরুদ্ধে জন্য এমন একটা করা উচিত যাদের অন্য কাজ দরকার নেই, শুধুমাত্র এই সব অন্যান্য দেশে যেরকম করে তৈরি করতে হবে। না হলে তো আমাদের স্বাধীনতা, আমরা সবকিছু করলাম, আমরা দেশটা আগাতে চেষ্টা করলাম, বিভিন্নভাবে চেষ্টা করলাম, কিন্তু আমরা কোনো অবস্থাতেই, আমি একজন মুক্তিযোদ্ধা, জীবনের শেষ সম্পত্তি হলে পরেও কখনোই আমরা এই স্বাধীনতার মূল্যবোধকে করতে দেব না। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আমাদের উপর আক্রমণ করবে আর আমরা তাকে দেখবো, এটা তো অ্যাকসেপ্টেবল হতে পারে না। তার জন্য এই মুহূর্তে মানে একদিনও অপেক্ষা না করে জরুরিভাবে তৈরি করা উচিত, যারা সমস্ত রকমভাবেই আধুনিক পথ, আধুনিক বুদ্ধিমত্তা, আধুনিক
Motivation টেকনোলজি থাকে। সবকিছু নিয়ে পাশাপাশি কমিটমেন্ট যে এই দেশ আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশ চলবে, যারাই যত বড় শক্তি নিয়ে যাচ্ছে কেন তারা আমরা নির্মূল করতে পারবো। আমরা এখন আদৌ সেই পথে না, আমি একটু যাচ্ছি কিনা, আমি টিউবের কাশেম সাথে ভাই আবার একটা প্রশ্ন নিয়ে নিই, প্রশ্ন টিউবের নিয়ে সাথে আসি। একটু মানে জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামাইকুম আসসালাম। স্যার, আমি সৌদি আরব তাবুক থেকে বলছিলাম। জি জি বলেন। আমি সম্মানিত অতিথিদেরকে সম্মানের সহিত জানিয়ে আমি মুন্সি ফখরুল ইসলামকে প্রশ্ন করতে চাই। টিপু মুন্সি। আমি প্রশ্ন টিপু মুন্সি, জি আমি প্রশ্ন করার আগে আব্দুল্লাহ মিন্টুর একটা উক্তি দিয়ে উনি একদিন টকশোতে বলেছিল, যেই দলে ক্ষমতা যাক, যারা নেত্রীর সাথে দেখা করতে যায় শুধু ইয়েস ম্যাডাম ইয়েস ম্যাডাম ইয়েস ম্যাডাম, এই ছাড়া আর কোনো কিছু নেই। আজকে দেশের যে পরিস্থিতি, উনি বলছে যে এই জনবলের সংকট, এই সংকট তো আমাদের আছেই থাকবে, কিন্তু যে সংকট, এই সংকট দিয়েও তো অনেক কিছু করা যাবে। আপনি দেখেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ওনাকে হুমকি দিয়েছে, ওই লোকটাকে ধরে ফেলছে। ধরার পরও কি ওনাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যদি কঠিন শাস্তি দেওয়া হইতো, আমরা সৌদি আরব আছি, এদেরও কঠিন শাস্তি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আপনারা যারা উপদেষ্টা আছেন, আপনার সরকারকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আপনারা নির্দেশ প্রদান করতে বিভিন্ন পরামর্শ দিতে পারেন। আজকে আনিসুজ্জামান স্যারকে যেভাবে হুমকি দিচ্ছে, উনি হতাশা ভোগ করতেছে। আমি আপনার কাছে প্রশ্ন, আপনারা যদি কোন রকমের জনবল সংকট বলি, আর কতদিন সময় দিলে আপনারা এই সংকটগুলো সমাধান করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আর কতদিন সময়? আমাদের মানে আমরা এটাই আলোচনা করছি যে উপায়টা কি আমাদের। হ্যাঁ, আপনি যে কথা বলেন আপনার সাথে আমরা একমত যে সময় আমাদের আর বেশি দেওয়ার স্কোপ নাই, কারণ আমাদের অস্তিত্বেরই প্রশ্ন এসে গেছে। আমরা চেষ্টা করছি আমাদের অবস্থান থেকে যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সবকিছু, কিন্তু যে কথা একটু আগেও আলোচনা এসেছে যে এই বহু বছর স্বাধীনতার যে আজকে 45-44 বছর, এই প্রায় 70% সময় জুড়ে স্বাধীনতা বিরোধী শক্তিরা দেশ চালিয়েছে, যার ফলে বিভিন্ন জায়গায় যারা আমাদের এই মূল্যবোধের সাথে যারা একমত নন তারা কিন্তু তাদের মতো করে কাজ করে চলেছে। তারপরেও আমরা আশাবাদী, আশা তো হারাতে চাই না। আমরা চেষ্টা করছি, আপনাকে এই আশ্বাস দিতে চাই যে আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে একটা, যেটা বলা হয়েছে স্পেশাল কাউন্টার টেরোরিজম, যেটা একটা বাহিনী করার কথা মত দিলেন উনি, কিরকম করা উচিত। উনি এক্সপার্ট যিনি, উনিও ওনার মতামত দিলেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় রেফারেন্সও দিলেন। এই বিবেচনায় নিয়েই কাজ শুরু হয়েছে। আমরাও চাপ দিচ্ছি, আপনারা জনগণের পক্ষ থেকেও কিন্তু যে আপনি আজকে কথা বললেন তারও প্রভাব রয়েছে। সবাই মিলে আমাদেরকে এই চেষ্টাটা করতে হবে। আমি কথা দিচ্ছি আমার তরফ থেকে যতদূর আমার কমিটিতে এই ব্যাপারে প্রশ্ন তুলেছি এবং তুলব, এবং যাতে করে কাজটা হয় যত তাড়াতাড়ি সম্ভব। জি কাশেম ভাই। না, যেটা টিওয়াই বলছিলেন যে কতগুলো প্রবলেম উনি আইডেন্টিফাই করেছেন অ্যাজ আ মানে সংসদীয় কমিটি থেকে, সেটা হচ্ছে পুলিশকে ওয়েল ইকুইপ করার বিষয়টা উনি উঠিয়েছেন, ট্রান্সপোর্টেশনের কথাও বলেছেন, আর একটা জিনিস বলেছেন সবচেয়ে সংখ্যা, পুলিশের সংখ্যা বাড়ানো। কোনোটার সাথেই আমি দ্বিমত পোষণ করি না। তবে যেখানে আমার সবচেয়ে মানে উনি যে কথাটা বলেছেন সেটাকে টেনে আমি কথাটা বলছি, কমিটমেন্ট। তো কমিটমেন্ট আপনি ওয়েল ইকুইপ করেন, ট্রান্সপোর্টেশন দেন, এগুলো সব অর্থের সাথে রিলেটেড। তো সংখ্যা বাড়ান, কিন্তু কমিটমেন্টটা কি? এখন আপনি কি এখানে কম্পিটিটিভ পরীক্ষার ভিতর দিয়ে যারা মেধাবী তাদেরকে আসতে পারছে কিনা, এটা হলো বড় বিষয়। আপনি পেশাদারিত্ব যে বিষয়টা আমি একটু আগে মানে প্রশ্ন উঠিয়েছিলাম, এখন নিয়োগের প্রক্রিয়াটা কি হওয়া উচিত? নিয়োগের প্রক্রিয়াটা যদি আপনি দেখেন, পারসেপশনটা বলেন, যে সমস্ত মিডিয়াতে যে সমস্ত খবর বেরোচ্ছে আর পাবলিকের কাছে, জনসাধারণের কাছে যেগুলো আলোচনা হয়, এখানে পেশাদারিত্বের বিষয়টা খুব একটা তারা মনে করেন না। পেশাদারি থেকে পেশাদারিত্ব না হয় পয়সাদারিত্ব হয়ে যায়। রাইট, ওইরকমই কিছু মনে করেন যে আপনি নিয়োগ প্রক্রিয়ায় পয়সা দিয়ে আপনাকে নিয়োগ নিতে হয়, আপনাকে পোস্টিংয়ে পয়সা দিতে হয়। এগুলো যদি হয়ে থাকে, তো যত কথাই বলেন, আমরা যত কথাই বলি, সুশাসনের কথা বলি আর যাই বলি, এখানে পেশাদারিত্ব কখনো ওয়ার্ক করবে না। এখন সেই জায়গাটাই হলো বড় বিষয়। আপনি একটা রাজনৈতিক দল ক্ষমতা আছে, মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতা আছে, এই সময়টা একটা মেধাবীরা, মুক্তিযুদ্ধের বিশ্বাসী লোকজন, মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায় লালিত লোকজন এখানে চাকরি পাবে, তাদের সংস্থান হবে, তাদের কমিটমেন্ট এইভাবে থাকবে। কিন্তু আপনি যদি মনে করেন যে একটা পয়সা দিয়ে একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনি এটাকে নিয়োগ দেবেন বা পোস্টিং দেবেন, তাহলে আপনি ওই যে কথাটা আসলে ঘটে গেল, এরকমই মনে করি, তখন ওই দৌড়ে পালিয়ে যাবে, তখন আর পেশাদারিত্ব থাকবে না। জি জনাব মোহাম্মদ আলী শিকদার, তাহলে কি এই পেশাদারিত্ব ফিরিয়ে আনতে হলে আমাদের কি করতে হবে? খুব সংক্ষেপে, আমাদের প্রায় শেষ সময় চলে এসেছে। পেশাদারিত্ব
মুহূর্তের জন্য তো সবচাইতে যেটি দরকার সেটি হলো যে আমাদের যে ফোর্সের ভিতরে যে কমিটমেন্ট অ্যান্ড কালচার আমরা, কারণ আমি একটু আগেও আমার বক্তব্যের মধ্যে বলেছি যে একটা ফোর্সের সবচেয়ে সক্ষমতার বড় উপাদানটি হলো সেই ফোর্সের গড়ে ওঠা তার ভিতরে যে সংস্কৃতি, যে কালচার, সেটি যখন ব্যাধি হয়ে যায় তখন কিন্তু সেই ফোর্স দিয়ে নতুন ডাইমেনশনের যে সমস্যা বা সংকট সেটি মোকাবেলা করা যায় না। সুতরাং সেজন্য আমরা স্পেশাল কাউন্টার টেররিজম ফোর্সের রিকমেন্ডেশন বহুদিন থেকে দিয়ে আসছি, আমাদের লেখালেখির মাধ্যমে বলে যাচ্ছি, কারণ বলছি, কেন এটি দরকার সেটা বলছি। কিন্তু বিষয়টা হলো যে যেহেতু সময় সংক্ষেপ, এই মূল সমস্যা হলো যে এটা কিন্তু একটা সামাজিক রাজনৈতিক সমস্যা। এই সমস্যার বড় অভিঘাত এসে পড়ছে আজকে রাষ্ট্রীয় নিরাপত্তার উপরে, মানুষের নিরাপত্তার উপরে। ওই রাজনৈতিক সমস্যা কিন্তু দীর্ঘমেয়াদী, এটা সময় লাগবে, যে অবস্থা আমরা জানি। সুতরাং এখন আমাদের উচিত হবে ভাইদের যে আপনারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেন, শর্ট টার্ম পরিকল্পনা নেন, আর ইমিডিয়েট পরিকল্পনা নেন। ইমিডিয়েট কিছু ব্যবস্থা করতে হবে, কারণ এই যে মানুষগুলোর জীবন চলে যাবে, যারা থ্রেটের মধ্যে আছে, তাদের তো জীবন রক্ষা করতে হবে। ইমিডিয়েট যে ব্যবস্থাগুলো আছে সেটি হলো যে আমাদের পুলিশকে বলেন ইমিডিয়েটলি তাদের সার্ভেইলেন্স ক্যাপাবিলিটিটা বাড়ানোর জন্য, অর্থাৎ পর্যবেক্ষণ যে আমরা বলি সার্ভেইলেন্স ক্যাপাবিলিটি, সেটার প্রযুক্তিগত দিক আছে, ফিজিক্যাল ম্যানুয়াল দিক আছে, যেখানে যেটা দরকার। এবং এই প্রযুক্তিগত যে দিকটা আছে সেটা কিন্তু এই যে প্রাইভেট বা ইন্ডিভিজুয়ালি কিন্তু অনেকে এই প্রযুক্তিগত ব্যবহারটা তারা করছেন রক্ষা করবার জন্য। এটা সব সার্বিক দায়িত্ব পুলিশের নিতে হবে, সমন্বয় করতে হবে, এর কার্যকারিতা পুলিশটা নিশ্চয় করতে হবে, এটাকে মনিটরিং করতে হবে। এটি একটি বিষয়। আর হলো যে গোয়েন্দা নেটওয়ার্কটা শক্তিশালী করতে হবে। একটি কথা এখানে আলোচনা আসছে, আমাদের কিন্তু যারা গোয়েন্দা বাহিনী আছে, বিশেষ করে যে পুলিশের যে এসবি আছে, তাদের কিন্তু সোর্স মানি, কোটি কোটি টাকা সোর্স মানি দেওয়া হয়, সেটির প্রপার ইউজ হচ্ছে না কিনা এই ভাইরা কিন্তু সেটা দেখতে পারেন। যদি সেটি হয় তাহলে কিন্তু তাদের নেটওয়ার্কটা অনেক বিস্তৃত হওয়ার দরকার। সেটা কি কখনো হয়েছে? আমরা দেখি শক্তিশালী হওয়া দরকার। বলি যে বিভিন্ন সময় জঙ্গির কথা বলি, কি জঙ্গি অর্থায়নতে আমরা বন্ধ করতে পারিনি উৎসাহের জঙ্গি অর্থায়ন। সেইগুলো এখন কথা হলো যে আমাদের এই যে হচ্ছে ঘটনা, এটা তো আমাদের জীবন রক্ষা করতে হবে। সেই জন্য আমি বলছি ইমিডিয়েটলি এই কাজগুলো করা যায়। এটা কিন্তু দীর্ঘমেয়াদী বা এটা কিন্তু বড় ধরনের কোনো টাকা পয়সার ইনভলভমেন্ট এখানে কম। এটা হলো যে তাদের পরিকল্পনার বিষয়, কিভাবে সেটি ইফেক্টিভলি কাজ করানো যায় সেটির বিষয়। সেই পদক্ষেপগুলো ইমিডিয়েটলি নেওয়া দরকার, যাতে এই যে থ্রেটগুলো আসছে এই থ্রেটগুলোকে নিষ্ক্রিয় করা যায়, নিউট্রালাইজ করা যায়, তাহলে কিন্তু এই জীবনগুলো রক্ষা পাবে। সেজন্য এই ব্যবস্থাগুলি নেওয়া দরকার এবং পুলিশের যে মনোবল সেটি বাড়ানো দরকার। মানুষের তরফ থেকে পুলিশের উপর যে আস্থা, সেই আস্থাটা বাড়াতে হবে। কারণ মানুষ যদি আস্থা থাকে, আপনি দেখেছেন যে কচুক্ষেতে ওই যে মিলিটারি পুলিশের উপর যখন আক্রমণটি হলো, ওই এলাকার সমস্ত মানুষ, ওই এলাকায় যারা ছিল সবাই কিন্তু তাকে ধাওয়া করেছে। তার কারণটা হলো যে মিলিটারি পুলিশের উপর সমস্ত মানুষের আস্থা ছিল যে এই মিলিটারি পুলিশ তারা ধরবেই এবং ধরে একে ছাড়বে না। সুতরাং তার সঙ্গে কিন্তু যোগ দিয়েছে যে তারা সমর্থন পাবে। সুতরাং এই পুলিশের উপর মানুষের যাতে আস্থার সৃষ্টি হয়, তার দৃষ্টান্তমূলক কিছু কার্যক্রম পুলিশকে ইমিডিয়েটলি দেখানো দরকার। আমি আসবো এমপি মহোদয়ের কাছে, আপনার কাছ থেকে শুনে নিই। খুব অল্প আমি খুব সংক্ষেপে বলছি। একটা বিষয় কিন্তু সিকদার ভাই উঠিয়েছেন, সেটা হচ্ছে যে গোয়েন্দা নজরদারি বাড়ানো। এখানে কিন্তু একটা বড় অঙ্কের টাকা গভর্নমেন্ট স্যাংশন করেন, মানে সোর্স মানি হিসাবে। এটা কিন্তু আপনি দেখবেন এটা আনঅডিটেড মানি, অর্থাৎ আপনার কাছে গেলে এটা কোনো কিভাবে খরচ করলেন এটা কখনো প্রশ্ন করা হয় না। আপনি যখন দায়িত্বশীল কর্মকর্তা হিসাবে এই টাকাটা আপনার কাছে যাবে, সোর্স মানি, আপনি পারবেন, তথ্য জোগাড় করবেন, অ্যাকশনে যাবেন এই তথ্যের উপরে। এগুলো যখন দেওয়া হয় তখন কিন্তু এটা আনঅডিটেড মানি, এটা কখনো আপনাকে এটা জবাব দিতে পড়তে হবে না। সেই আমি যে কথার মতলবে বললেন যে এই আনঅডিটেড মানি আপনি কি কখন এই পাবলিক মানি যেটা কখনো আপনার কাছে দেওয়া হচ্ছে, এটা একটা মানে আপনি নিজের তথ্যপত্র জোগাড় করবেন, আপনি কি সেটা জিজ্ঞেস করেছেন যে এই নজরদারিতে আমরা কি জিজ্ঞেস করি যে নজরদারিতে আপনি কি কতটুকু আমাকে মানে আপনার মানে এনশিওর করেছেন, কথা বলছেন, এনশিওর করেছেন মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার কিছু। তারপর আজকে সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলো কি না, একটু বলি আর একটা লাইন বলি। দুঃখজনক প্রফেসর আনিসুজ্জামানের সাহেবের মতন লোক আজকে জিডি এন্ট্রি করতে হয় যে আমার নিরাপত্তা নাই। ওই নিউ ইয়র্কে দাঁড়িয়ে প্রফেসর বারকাতকে বলছেন উনি যে আমার নিরাপত্তা নাই। এই লোকগুলো কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকজন, যারা কিন্তু আমাদের অপিনিয়ন বিল্ড আপ করেছে। শেষ এক মিনিট। আচ্ছা, যেটা বলতে যে আস্থার কথা যেটা বললেন এবং যে জবাবদিহিতার কথা বললেন, পুলিশের নিজস্ব স্টাইল আছে, যেটা সিকদার ভাই বলতে পারবেন। সেই ক্ষেত্রে এই স্পেশাল ব্রাঞ্চ যে খরচ করবে সেটা করবে না করবে সেটা তাদের যে কন্ডাক্ট রূপ আছে যেটা, সেটা দিয়ে তারা পরিচালিত হবে। এবং
সার্টেন কাজের জন্য তাদেরকে দেওয়া হয়। একেবারেই যে পুলিশ কিছুই কাজ করছে না তা কিন্তু না, আমরা তো চলছি। কিন্তু আজকের অবস্থাটা কিন্তু আমি মনে করি এক নূতন সমস্যার সৃষ্টি হয়েছে, যেটা গতানুগতিক সমস্যার বাইরে বড় আকারে দেখা দিয়েছে। সেই দিকটাতে আমি মনে করি খুব বিশেষভাবে নজর দেওয়া দরকার। এবং এটাই বলতে চাই, পুলিশ যতটুকু করছে এটাকে বাড়ানোর কথা আমরা বললাম, সাথে সাথে আরেকটা জিনিস আমি যারা এগুলো করছে, একটা ঘটনার কথা আমি বলি, যে একটু এক সেকেন্ড বলি। সেটা হলো যে পুলিশের কমিটমেন্ট, পুলিশের যে পেশাদারিত্বের কথা বলি। আপনাদের বোধহয় মনে আছে বোম্বেতে যে হোটেলে আক্রমণটা করেছিল, তাজ হোটেলে, তারপরে ওই বোম্বে পুলিশের প্রধানই কিন্তু সেই অপারেশনে নিজে তার জীবন দিয়ে গেছে। সেটা ছিল তার কমিটমেন্ট, এটা তার প্রফেশনাল কমিটমেন্ট, যে আমি টপ হলে পরেও আমাকেও রিস্ক নিতে হবে, নিতে হবে। তো সেই দায়িত্ববোধ, সেই কমিটমেন্ট যখনই আমাদের পুলিশের মধ্যে পাওয়া যাবে, তাহলে কিন্তু আমাদের মূল গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু অনেকটা সোজা হয়ে যাবে। সবশেষে আমরা এটা বলতে চাই যে এই যে যারা এগুলো করছে তারা কিন্তু আপনার আমার সবার মাঝেই লুকিয়ে আছে। জনগণের মধ্যে সচেতনতা এই বিষয়টি বাড়াতে হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।